পূর্ব আফ্রিকার তানজানিয়ায় 1 মাসের জন্য বেড়াতে গিয়েছিলাম। আগের পর্বের ভিডিওগুলি অনেক আগেই আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই শেষ পর্বটি বিভিন্ন কারণে বাকি থেকে গিয়েছিল। এখন রয়েছি তানজানিয়ার সমৃদ্ধশালী শহর দার এস সালামে। জয়দার ফ্ল্যাটের গল্প তো আগেই বলেছি, এটাকেই একটা ভিউ পয়েন্ট বলা যায়। অনেকটা সময় আমি ঘরে বসে কাটাতাম, গল্প গুজবও চলতো, আবার ঘুরে ঘুরেও বেড়াতাম। শহরের 3 দিকে সমুদ্র। এই জায়গাটা ফ্ল্যাটের সব থেকে কাছে, তাই আমি মাঝে মাঝেই চলে আসতাম। জায়গাটা খুব ফাঁকা থাকে, কিন্তু আজ ফাঁকা নেই। আজ ঈদের ছুটি, বহু মানুষ এসেছেন। প্রথম দিন জয়দা সব চিনিয়ে দিলেন, এরপর আমি একাই আসতাম। এই দেশে গরম গরম বাদাম ভাজা খাওয়ার খুব চল আছে। ক্লিফে বসে বাদাম ভাজা খেতে খেতে সমুদ্র দেখা স্বস্তির অনুভূতি। তবে এখানে একদিন একটা সমস্যা হলো। এক স্থানীয় কলেজ পড়ুয়া মেয়ে আমাকে প্রপোজ করে বসলো। তারপর থেকে আমি আর এখানে আসিনি। এখান থেকে একটু দূরে দেখতে পাওয়া যায় কোকো বিচ। কোকো বিচেও একদিন গেলাম। অনেক খাবারের দোকান আছে, কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা আছে। সমুদ্রের ঢেউও খুব বড় বড়। সমুদ্রের বুকে দেখা যায় অসংখ্য মাছ ধরার ট্রলার আর জাহাজ। সূর্যাস্ত, সন্ধ্যের দৃশ্য সবই ভালো। পূর্ণিমার আগের দিন সৈকতে বসে চাঁদের শোভা উপভোগ করছিলাম। একটু পরে জয়দা অফিস থেকে সোজা এখানে চলে এলেন। আমাকে নিয়ে গেলেন সৈকতের উপরে একটা সুন্দর প্রান্তে। স্থানীয় কেউ সঙ্গে না থাকলে কোনো দেশ, কোনো জায়গাতেই এইরকম প্রান্তগুলো খুঁজে পাওয়া যায় না। এরপর আমরা এলাম ভিক্টরদার বাড়িতে। নির্জন একটা সৈকতের উপরে বিশাল বড় একটা ফ্ল্যাট। জুহু বিচের কোনো সেলিব্রিটির বাড়ির থেকেও ভালো অবস্থান। বৌদি খুব ভালো পকোড়া বানান, তাই এই বাড়িতে অতিথিরা আগে থেকেই পকোড়ার দাবি জানিয়েই আসেন। এরপর আমি, জয়দা আর ভিক্টরদা সৈকতে গেলাম। রাতে খেতে গেলাম খুব জনপ্রিয় একটা জায়গায়। বিভিন্ন দেশের বহু মানুষ খেতে এসেছেন। খাবারের স্বাদ সত্যিই খুব ভালো। পরের দিন মানে রবিবার জয়দা আমাকে একটা দ্বীপে নিয়ে চললেন। আমরা আজকে যাবো হচ্ছে বুডি আইল্যান্ড। এর আগে অন্তত 5-7 বার আমি গেছি। আচ্ছা, আমি আরেকবার যাচ্ছি। ওখানে গেলে তুমি খুঁজে খুঁজে তুমি হয়তো
স্টারফিশ, নানা রকমের সমুদ্রের শেল, এগুলো কাঁকড়া, এগুলো অনেক কিছু দেখতে পারবে। আর আরেকটা ভালো ট্রেল আছে, বিচটা খুব সুন্দর, খুবই সুন্দর বিচ। আরেকটা ভালো ট্রেল আছে, বিচটা এক জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে এক বিচের এক কর্নার থেকে আইল্যান্ডের এক কর্নার থেকে আরেক কর্নারে যেতে হয়। সেদিকেও একটা খুব সুন্দর বিচ আছে, বাট ওই ট্রেলটা একটু কষ্টকর আর অনেক শার্প এজ পাথর আছে, সেই জন্যই তোমাকে বারবার বলেছিলাম মোটা সোলের একটা জুতো পরে আসতে। মানে এটা আমি তোমাকে জাস্ট হ্যাবিচুয়েট করাচ্ছি, কারণ তুমি কালকে জাঞ্জিবার যাচ্ছ, তো জাঞ্জিবার আগে বলতে পারো একটা মোটামুটি জাঞ্জিবারের ভাইব, সমুদ্র কেমন হয় এটা। নৌকো, টিকিট আর ট্যাক্স নিয়ে একজনের 1800 টাকার মতো পড়ল। নৌকাতে মিনিট 20 সময় লাগবে। যারা সমুদ্রপ্রেমী নয় তাদেরও এই দ্বীপ ভালো লাগবে। সাদা পরিষ্কার বালি, গাছপালার ছায়া, নীল সমুদ্র এবং নির্জন পরিবেশ। গিয়েই দুটো সান লাউঞ্জার চেয়ার নিয়ে শুয়ে পড়লাম। এই দ্বীপটাকে মেরিন পার্কও বলা হয়। প্রচুর সামুদ্রিক জীব এখানে দেখা যায়। জোয়ার শুরু হয়ে যাওয়াতে আমি তেমন কিছু দেখতে পাইনি। কয়েকজন সমুদ্রে প্যারাশুট সার্ফিং করছেন। এই দ্বীপে কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা নেই। নিজেরাই এইসব সরঞ্জাম সঙ্গে করে নিয়ে এসেছেন। যে কেউ এটা করতেও পারবেন না। খাবার অর্ডার করাই ছিল, একটু পরে খাবার দিয়ে গেলেন। মাছের প্লেট 650 টাকা আর চিকেনের প্লেট 475 টাকার মতো দাম নিল। এই জঙ্গলের পথে 1.5 ঘন্টার মতো গেলে দ্বীপের আরেক প্রান্তে পৌঁছানো যায়। সেখানেও একটা সৈকত আছে এবং কোনো লোকজন নেই। ট্রেলটা খুব সুন্দর, প্রচুর পাখি, নানা অজানা গাছ। এটা আফ্রিকার বিখ্যাত বাওবাব গাছ। কোনো একটা সময় একটা ঝড়ের রাতে জাহাজ ডুবিতে তারা মারা গেছিলেন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তারপরে তাদের বোধহয় ডেড বডি এখানে পাওয়া গেছিলো, তো ওখানে কবর দেওয়া আছে বহু বছর আগে। এখন না, বহু বছর আগে। নর্মালি এই জায়গাটায় কেউ যায় না, কারণ অনেকখানি জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হয়, আর রাস্তাটা খুবই ডিফিকাল্ট। মানে প্রচণ্ড, এই দেখতেই পাচ্ছ পাথরগুলো প্রচণ্ড শার্প, আর সামনে গেলে আরও ন্যারো হয়ে যাবে। একটু জঙ্গলটাও ঘন আর প্রচুর কাটা গাছ আছে। প্রবালের এই দ্বীপে রাস্তা ক্রমশ ধারালো হচ্ছিল। শক্ত সোলের জুতো না পরলে এখানে চলা অসম্ভব। এরা খালি পায়ে গিয়েছিলেন, পুরোটা যেতে পারেননি, এখন ফিরে যাচ্ছেন।
আমাদের সৈকত পর্যন্ত যাওয়ার পরিকল্পনা ছিল না, তাই এখান থেকে ফিরে গেলাম। ফিরেই সমুদ্রে ঝাঁপালাম। বিকেলে দারে সালামে ফিরে এলাম। জয়দা ভাইরাল স্কোপের অনেক বছরের দর্শক, কিন্তু আমাদের পরিচয় খুব অল্প সময়ের। আমি যেখানে থাকি তার কাছে আমাদের বাড়ি থেকে প্রায় 7-8টা বাড়ি আগে পিছিয়ে থাকে শান্তনু। আর ও ওখানে 7 বছর ধরে রয়েছে, আর আমি আছি ওখানে 30 বছরেরও বেশি সময় ধরে। তো যথারীতি আমারই পাড়া, সেখানে শান্তনু রয়েছে, আর আমি শান্তনুর মোটামুটি প্রতিটা ভিডিও দেখি। হঠাৎ দেখি শান্তনু নিজের ঘর থেকে বের হচ্ছে, তালা মেরে ঘর থেকে জাস্ট বের হচ্ছে। তো আমি ওই 2-3 সেকেন্ড দেখে মনে হলো এটা শান্তনু। এবার শান্তনুর সাথে মুশকিলটা হচ্ছে ও কখনোই ক্যামেরার সামনে আসে না, খুব কম সময়ের জন্য আসে। তাই ওই 2-3 সেকেন্ড দেখে আমি শিওর হতে পারিনি। তো ওকে হঠাৎ করে দেখে বললাম, গাড়ি থামিয়ে বললাম, ভাই তুমি কি শান্তনু, যে ওই ভাইরাল স্কোপের শান্তনু? তো ছেলে ভীষণ লাজুক লাজুক মুখ করে আমাকে বলে, এমনিতেই ভীষণ লাজুক, বললো হ্যাঁ আমি সেই। তখন আমি বললাম, ভাই আমি তোমার সব ভিডিও দেখি, তোমার সাথে আলাপ করতে চাই। তার পরের দিনই না জানি সেদিনই সন্ধ্যাবেলা আবার শান্তনুকে কল করলাম। পরের দিন না, বললাম ভাই তুমি আসো আমার বাড়িতে, ব্রেকফাস্ট করো, একসাথে খেতে খেতে দুজনে গল্প করা যাবে যে ঘোরার ব্যাপারে, নানান ব্যাপারে। তো ছেলে এতটাই লাজুক, হ্যাঁ না করে কাটিয়ে দিল ব্যাপারটা। তারপরে বিকেলবেলা কল করলাম, ভাই শান্তনু তুমি বাড়ি আছো, তাহলে আসো আমার বাড়িতে, একসাথে গল্প করা যাবে। সেও দেখি তালা না করে কাটিয়ে দিল। না কাটাইনি, তখন একটু ইয়ে ছিল, লাজুক না তখন সত্যি কাজ ছিল না। যাই হোক, সে এখন বলছে তখন ভেরিফাই করতে পারিনি কি ছিল না ছিল। তারপরে জয়দা আর কাকু কাকিমার আন্তরিক আমন্ত্রণে আমার এই অবিস্মরণীয় সফর। তানজানিয়ার বিউটিটা না অনেকখানি সেই রকম, মানে এখানে মেকি ব্যাপার, আর্টিফিশিয়াল ব্যাপারটা এখানে নেই। আমাদের ওখানে তুমি গোয়াতে যদি যাও, দীঘাতে যদি যাও, সমুদ্র রয়েছে, কিন্তু তার পাশেও কিছু অ্যামিউজমেন্টের জন্য মানুষজন কিছু না কিছু দাঁড় করিয়ে রাখে। কিন্তু এইখানে এই জিনিসগুলো পাবে না। তুমি এইসব ছেড়ে দাও, ন্যাচারাল বিউটি তো ছেড়েই দাও, এখানে তুমি যদি খাবারও খাও, মানে ফল বলো, শাকসবজিগুলো, এখানেও কিন্তু সার বা কীটনাশক বা এই ধরনের ব্যবহার এরা খুব কম করে। সুতরাং তুমি যদি খাও তার টেস্টটাই আলাদা। এই জন্যই আমি তোমাকে বারবার করে বলেছিলাম, ভাই তুমি আবার তানজানিয়া আসো, এর র বিউটিটাকে ক্যাপচার করবে। এত সুন্দর জায়গা এখানটার, এখানকার মানুষজন এখনও তুমি রাস্তাঘাটে দেখবে মাসাইরা ওই রকমভাবে ঘুরে বেড়ায়। বাট কিন্তু তারা, লোকের ওই যে ধারণা আছে না যে লোকজন এসে হামলে পড়বে, আঘাত করবে, তানজানিয়ানা কিন্তু তানজানিয়ানরা বেসিক্যালি খুব মেলোড ডাউন হয়, এরা মারামারিতে খুব একটা বিশ্বাসই করে না, কোনো রকম ভয় নেই। তোমার ভিডিও দেখে যদি আরও কেউ আসতে চায় তাদের তো বলবো নিঃসন্দেহে তানজানিয়া তাদের একবার ঘুরে আসা উচিত। আর আমার জন্য তো তুমি দারুণ ব্যবস্থা করেছো, ট্যুর প্ল্যান, ফ্লাইটের টিকিট, ইভেন এখন পর্যন্ত আমি 1 টাকা খরচাও করিনি, তুমি সেলিং ডলার সব দিয়েছো। হ্যাঁ, এবার তোমার জন্য এই প্রিভিলেজটা রয়েছে, সবার জন্য কিন্তু এই প্রিভিলেজটা নাও থাকতে পারে। হ্যাঁ, আমার নর্থ বেঙ্গলের সাথে বলতে পারো একমাত্র আমার যোগসূত্র শান্তনু গাঙ্গুলির ভাইরাল স্কোপ। আচ্ছা, সুতরাং সেইটা তুমি যদি দিচ্ছ ইন রিটার্ন, তো তোমাকে আমার তো কিছু তো দেওয়া উচিত। কিছু মানে অনেক কিছু দিয়েছো, মানে এটা সত্যিই বলছি, মানে ক্যামেরার সামনে ওর বলছি না, এটা অনেক কিছু। দারে সালাম থেকে আমি একটা সপ্তাহে জাঞ্জিবার গিয়েছিলাম, আরেকটা সপ্তাহে আগ্নেয়গিরি আর জঙ্গল সাফারিতে। ওই ভিডিওগুলো আগেই পোস্ট করেছি। সোমবার জয়দা অফিস চলে গেলেন, আমি নিজের মতো করে কিছুক্ষণ সময় কাটালাম। বেলার দিকে আমি সাইকেল নিয়ে বেরোলাম। সাইকেলটা বিষ্ণুর, 1 মাসের জন্য আমাকে দিয়েই দিয়েছেন। এখানকার আকাশ পরিবেশ সবসময়ই এমন সুন্দর থাকে। শহরটিও পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ।
জয়দা বেশ কিছু রেস্তোরাঁর নাম বলে দিয়েছিলেন, তার মধ্যে থেকে আজ এখানে এলাম। এই খাবারের নামটা ভুলে গেছি, 250 টাকার মতো দাম। অপূর্ব স্বাদ, পরিমাণেও অনেকটা থাকে। এখান থেকে আমি যাচ্ছি আমার স্কুলের বন্ধু সুকান্তর সঙ্গে দেখা করতে। চন্দনের কাছে হঠাৎই জানতে পারলাম সুকান্ত এখন আফ্রিকায় সোনা আর গ্রাফাইট খুঁজে বেড়ায়। আরও আশ্চর্যের বিষয় হলো সুকান্ত একদিনের জন্য দার এস সালাম এসেছে। 20 বছর পর আমাদের দেখা হলো। প্রচুর খাওয়া দাওয়া হলো, পুরনো দিনের গল্প হলো, পুরনো বন্ধুদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হলো। পরের দিন সকালে বোল্ট অ্যাপের মাধ্যমে অটো বুক করে বেরোলাম। এখানকার অটোগুলো খুব সুন্দর, চারিদিকে কাঠ দিয়ে ঘেরা, অনেকটা গাড়ির মতো ফিল দেয়। আমার তানজানিয়ার সফর 15ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত। এই সময়টা এখানে শীতকালের শুরু, তাই বেশ আরামদায়ক আবহাওয়া থাকে। এখন চলেছি সমুদ্রের উপরে তানজানাইট ব্রিজ দিয়ে। তানজানাইট একটা মূল্যবান পাথর, যা শুধুমাত্র তানজানিয়াতেই পাওয়া যায়। হীরের মতো কেটে বিক্রি হয়। প্রথমে এলাম এখানকার বিখ্যাত একটা মাছের বাজারে। সমুদ্র থেকে সরাসরি মাছ এনে এখানে নিলাম আর বিক্রি করা হয়। ভোর থেকে ব্যস্ততা শুরু হয়ে যায়। তারপর এখানেই জেলেরা রান্না করেন আর বিশ্রাম করেন। মাছের বাজারে সবাই আমাকে ক্যামেরার সঙ্গে দেখে খুব উৎসাহ পেয়ে গেলেন। একটি কমবয়সী ছেলে নিচে থেকে আলাপ করে আমাকে সব ঘুরিয়ে দেখাচ্ছিল। বড় বড় সব স্কুইড, লবস্টার চিংড়ি জীবন্ত রাখার ব্যবস্থাও আছে। সব ভালোই চলছিল, হঠাৎ পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল, কারণ আমি বিনা অনুমতিতে মাছ বাজারের ভিডিও তুলছি। আমার কাছ থেকে ঘুষ নেওয়ার জন্য এরকম করলো। যাই হোক, সুরজাত, জয়দা এরা ফোনে সামলানোর চেষ্টা করতে থাকে। তারপর আমার সঙ্গে যে ছেলেটি ছিল তার মালিক এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যান। পুলিশের এই ব্যবহারে ছেলেটি খুব লজ্জা পেয়েছিল, আমার কাছে বারবার ক্ষমা চাইছিল। এখানকার পুলিশ অন্য কোনো ক্ষতি করে না, শুধু টাকার জন্য কখনো কখনো এইভাবে হেনস্থা করে। এইসব ঝামেলায় সকাল থেকে কিছু খাওয়া হয়নি। সোজা এলাম এখানকার আরেকটা বিখ্যাত রেস্তোরাঁয়, নিউ জাহির রেস্টুরেন্ট। একসময় বিপ্লবীদের আলোচনার জায়গা ছিল এটা। চে গুয়েভারা, নেলসন ম্যান্ডেলা সহ অনেক স্মরণীয় মানুষ এখানে খেয়েছেন। একজন পাকিস্তানি ভদ্রলোকের সঙ্গে এখানে পরিচয় হলো। উনি আমাকে এখানকার বিরিয়ানি ট্রাই করতে বললেন। এখানে বিরিয়ানি এইরকম হয়, ভাতের সঙ্গে মশলা নিজের স্বাদ মতো মিশিয়ে খেতে হবে। ফেরার সময় শপিং মলে ঢুকলাম। বাড়ির কাছে এখান থেকেই জিনিসপত্র কিনতাম। জয়দা আর আমি একসঙ্গেই আসতাম, তবে কখনো সখনো হঠাৎ কিছুর দরকার হলে আমি একাও চলে আসতাম। 10,000 তানজানিয়ান সিলিং সমান 317 টাকা। রাস্তাঘাটে আরও অনেক কিছু ট্রাই করা তো হচ্ছিলই। রাতে নেমন্তন্ন ছিল অরূপদার বাড়িতে। অরূপদা আর বৌদি বহু কিছু আয়োজন করেছেন। মাংসের ঘুগনি সুরজাত রান্না করেছে। রান্না কেমন হয়েছে?
কি জঘন্য? চরম চরম। ও, এই রকম হুল্লোড় নেমন্তন্ন পর্ব চলতেই থাকে। এইভাবেই বিদেশের একাকিত্ব কাটে। মাঝে মাঝে দেশে ভিডিও কল করে ওখানে থাকা বাড়ির লোকেদের ভার্চুয়ালি সংযুক্ত করা হয়। তানজানিয়া থেকে ফিরে আসার পর আমাকেও কল করেন। কিছুদিন হলো অরূপদা আর নেই। অরূপদা আমাকে তানজানিয়া সম্বন্ধে অনেক কিছু বলেছিলেন, কিভাবে ঘুরবো, কোথায় অবশ্যই যাওয়া উচিত, আরও অনেক কিছু। আমার জন্য অথেন্টিক চীনা রেস্তোরাঁ থেকে একদিন মোমো পাঠিয়েছিলেন। অরূপদা বলেছিলেন বাকি জীবনটা উনি তানজানিয়াতেই থেকে যাবেন। শনিবার দুপুরে জয়দার অফিস থেকে চলে এলাম রুডিস ফার্মে। বারবিকিউয়ের স্বর্গরাজ্য বলা যায়। পুরো জায়গাটা লোভনীয় গন্ধে মম করছে, আর স্বাদ সত্যিই অপূর্ব। এইটা বাহারি বিচ বলে একটা এরিয়া আছে এই বেজি বিচের কাছাকাছি দার এস সালামে, সেখানে এই জায়গাটা। তো আমি মাঝে মাঝেই আসি এখানে পোর্ক খাওয়ার জন্য। আচ্ছা, তো আজকে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে পোর্ক রিবস আর পোর্ক সসেজ, স্মোক পর্ক সসেজ। আর এর সাথে এই যে লম্বা লম্বা এগুলো দেখছো, এগুলোটা বেসিক্যালি পাকা কলা ভাজা বা শেখা টাইপের ওরা করে দেয় ওরা। পিলি এই লঙ্কাগুলোকে বলা হয় পিলি লঙ্কা, যেটা ভিনিগারে চোবানো। আর তার সাথে আমরা নিচ্ছি স্টোনি টাঙ্গাউইজি মানে হচ্ছে আদা। তো আদার ফ্লেভারের একটা ড্রিঙ্কস বলতে পারো। তো আসো সুগার খাওয়া যাক মজা করে। একদম। রবিবার জলখাবার খেতে সবাই এলাম একটি ভারতীয় রেস্তোরাঁয়। কয়েকজন ধোসা নিলাম, কয়েকজন লুচি তরকারি। তানজানিয়ায় স্ট্র সবসময় কাগজের মোড়কে থাকে। পরিচ্ছন্নতার দিকে খুবই নজর দেওয়া হয়। দেখো, রবিবার সকালবেলা যদি লুচি কেউ না খায় তাকে ভগবান পাপ দেয়। অলরেডি বাড়ির থেকে এতটা দূরে, এবং অফকোর্স বাঙালি হিসেবে আসান্তেটা, তো বাড়ির থেকে এতটা দূরে অকারণে একটা পাপ নিয়ে লাভ আছে? না, আমি আজকে লুচি খাচ্ছি না, কারণ দুপুরবেলা তো লুচি খাওয়া হবে ইন্দ্রদার বাড়িতে, লুচি আর ছোলার ডাল। সুতরাং সেইটার জন্য একটু রিজার্ভ আমার পেটের জায়গায় আলাদা করে রেখে দিচ্ছি, যাতে লুচি ছোলার ডালটা খেতে পারি। কারণ ইন্দ্রদার ডাডা অ্যাকচুয়ালি খুব ভালো ছোলার ডাল বানায়, লুচি ছোলার ডাল, সেটাই খাবো আর কি। আচ্ছা, আর দেখো, বাঙালি লুচির ব্যাপারটা মোহন বাগানরাই বোঝে, ইস্ট বেঙ্গলরা একদম, আমিও বুঝছি সেটা। বুঝতে পারে। এখানকার ম্যানেজার বাংলা বলতেও পারেন। আজ ভালোবেসে আমাদের জন্য জিলিপি বানিয়ে নিয়ে এলেন। জিলিপি কিন্তু এখানকার মেনুতে নেই। তারপর এলাম ইন্দ্রদীপদার বাড়িতে। সাদরে ঘরে নিয়ে গেলেন। এই দিদিও বাড়ির সব কাজ করেন, রান্নাও ভালো করেন, কিন্তু লুচির জন্য বিশেষ সুনাম আছে। আরও বহু কিছু খাবারের আয়োজন হয়েছে। আমি সোজা চলে এলাম বারান্দায়।
ইন্দ্রদার বাড়িতে বহুবার আসর জমেছে। বিশেষ করে খেলার দিন থাকলে সবাই এখানেই জমা হতাম। অনেকে নিজের বাড়ি থেকেও কিছু বানিয়ে নিয়ে যেতেন। ইনি সৌম্যদা, সার্টিফাইড ডিপ সি ড্রাইভার। আবার মাউন্ট মেরু আর কিলিমাঞ্জারোও জয় করেছেন। তারপরের শনিবারেও এখানে নেমন্তন্ন ছিল। এই দিন আরও বহু কিছু রান্না হয়েছে। কিংফিশের ডিমের বড়া প্রথমবার খেলাম। কলকাতার বিখ্যাত রেস্তোরাঁ চেন বাবু কালচারের নাম তো অনেকেই শুনেছেন। সেটা ইন্দ্রদার পরিবারেরই, তাই এখানে খাওয়া দাওয়া অসাধারণ হবে এটাই তো স্বাভাবিক। এই দিন খাওয়া দাওয়ার শেষে বাড়ি যাওয়ার সময় অনুরূপদা আমাকে কয়েকগুলো ছবি দেখালেন, অসাধারণ কিছু সূর্যোদয়ের ছবি। তারপর বললেন এই রকম দৃশ্য দেখতে চাইলে আমার বাড়িতে থাকতে হবে। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। জয়দা আর সুরজাত ছাড়তে এলো। খুব সুন্দর একটা ফ্ল্যাট। সমুদ্রের ধারে এরকম ফ্ল্যাট থাকলে আর বেড়াতে যাওয়ার প্রয়োজন হয় না। সাজিয়েছেনও খুব সুন্দর। বাড়ি নয়, যেন জলসাঘর। অনুরূপদা সব দিক থেকে খুব রসিক মানুষ। সবাই চলে গেলে অনেক রাত পর্যন্ত বারান্দায় বসেছিলাম। দূরে ওখানেও অনেকে জেগে আছেন। ভোরবেলাতেই উঠে পড়লাম। মেঘের জন্য আজ সূর্যের ওঠা দেখা গেল না, কিন্তু তাতে কি, অপরূপ একটা সৌন্দর্য আর পরিবেশ। অনুরূপদা রোজ এই সময় বারান্দায় বসে চা খান, রোজ সূর্যোদয়ের ছবি তোলেন, রোজই উপভোগ করেন। এই ঘরে রাতে আমি ছিলাম, বড় কোনো হোটেলের সিভিউ রুমের মতো। এই ফ্ল্যাটে অনেকগুলো ব্যালকনি আছে, আর প্রতিটি থেকেই আলাদা আলাদা ছবি পাওয়া যায়। জানালার কথা তো বাদই দিলাম। একটু পরে সবাই এলেন। জলখাবার খেয়ে আমরা 3 জন বেরোলাম। মোরিঙ্গে মার্কেটে এলাম। এখানে উপহার সামগ্রী তৈরি করে বিক্রি হয়। দাম বেশ কম, আর এদের পরিচিত হওয়ায় আরও সুবিধে হলো। এটা অ্যাকচুয়ালি একটা গাছের ফল, যেটার মধ্যে যে ফলটাকে ফ্রুটটার ভিতরে শাঁসটা শুকিয়ে ওর ভিতরে দানা থাকে। তো এবার এটাকে একটা বেসিক্যালি ইনস্ট্রুমেন্ট হিসেবে তৈরি করা Fanya sita kwa ajili yako. Because of you. Tafadhali. Fanya sita. Hii nilimwambia nitamfanyia kwa elfu.
সন্ধেয় গেলাম পাটেল সমাজে, সুস্বাদু ভারতীয় খাবার আর আড্ডার জায়গা। টাঙ্গা বুঝি নেবে তো? হ্যাঁ। মজা টাঙ্গা বুঝি। সব খাবারই ভালো ছিল, তবে কাঁকড়াটা অসাধারণ ছিল। সবাই ভারতীয়ই মনে হলো। এখানে এমন অনেক মানুষ আছেন যারা তানজানিয়ার নাগরিকত্ব নিয়েছেন। বর্তমানে প্রায় 60,000 ভারতীয় তানজানিয়ায় বসবাস করেন। ତାଞ୍ଜାନିଆରେ ଗୋଟେ ଭଲ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ଆଣ୍ଡ ନ୍ୟୁଲି ଯେଉଁଟା କ୍ଲେ ପଟ୍ ଓପନ୍ ହେଇଛି ତାର ଫୁଡ଼୍ସଟା ବହୁତ ଭଲ। ଓଡ଼ିଶାରୁ ବହୁତ ସାରା ଓଡ଼ିଆ ଲୋକ ଏଠି ଆସନ୍ତି। এখানকার ম্যানেজার উড়িষ্যার, কিচেনে একজন কুকের সঙ্গে পরিচয় হলো, উনি পশ্চিমবঙ্গের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাঘা প্রতিদিন সকালে জগিংয়ে যান, আমিও একদিন সঙ্গে বেরোলাম। তবে আমার অতটা ছোটার ইচ্ছা নেই, আমি বিষ্ণুর সাইকেল নিয়েছি। বিষ্ণুও একজন বড় শিল্পী, আমাদের ভালো পরিচয়ও হয়েছে, কিন্তু আমি আসার 1 সপ্তাহ পর থেকে ও ম্যালেরিয়ার কবলে পড়েছে। হঠাৎ একটা ময়ূর দেখতে পেলাম। একটু পরে সূর্য উঠল, আমরা তখন সিকলিফ হোটেলের কাছে। বেলার দিকে বাঘার সঙ্গে বাজারে বেরোলাম। এইসব জায়গা পর্যটকদের অজানা, দামও তাই খুব কম। বাঘা এখানকার সহেলি ভাষা খুব ভালো বলতে পারে। এই বাঘাও কিলিমাঞ্জারো আর মেরু সামিট করেছে। তানজানিয়ায় সুযোগ পেলেই ডাব খেতাম। প্রচুর জল হয় আর স্বাদ ততটাই ভালো। এখানে জল কেনার থেকে ডাব কেনা ভালো। এত বড় ডাবের দাম মাত্র 32 টাকা। আমি শ্বাস ছাড়া ডাব চেয়েছিলাম, এটাতে শ্বাস বেরিয়ে গেছে বলে আরেকটা ডাব কাটতে যাচ্ছেন। এতটাই ভালো মানুষ এরা। এটাই এই শ্বাসে তো চলবে তোমার নাকি না একদম শ্বাস ছাড়া? ও ঠিক আছে, কেটে দিয়েছি, এখন খেয়ে নিয়ে আসি। আয় না শিখ। যদি ডাবে লেবু দিয়ে খাও, ডাবের জলে, ওরা বিলিভ করে এবং এটা সত্যি যে এখানে ওটা ম্যালেরিয়া থেকে প্রোটেক্ট করে। আচ্ছা ইটস আ রেজিস্ট্যান্স ফ্রম ম্যালেরিয়া। আচ্ছা। আজ রাতে জয়দা আমার জন্য শুটকি মাছ রান্না করছেন। জগাদার হাতে শুটকি মাছের কি গন্ধ! শুটকি মাছ রান্নার সময় লোকে বলে থাকলে নাকি তারা বেরসিক লোক। দেওয়াটা নেমে গেছে মোটামুটি, এখন গরম ভাত দিয়ে আমার ওজন 75 কেজি হয়ে গেছে। এত বেশি ওজন আগে কখনো হয়নি। জয়দা এই 1 মাসে শুধু খাইয়েই গেছেন। প্রচুর খেয়েছি। আফ্রিকা চলতে ফিরতে গেলে অমজা।
শনিবার বিকেলে অনুরূপদা একটা পাবে নিয়ে এলেন। বেশ উপভোগ্য পরিবেশ। এই তানজানিয়ান জিন পাবেরই তৈরি। আজ প্রথম মার্কেটে এলো, সেই উপলক্ষে অনুরূপদাকে ওরা ইনভাইট করেছেন। খুব ভালো স্বাদ। আরও একটু পরে খেলাম কোরিয়ার বিখ্যাত সোজু। রাত 11টা নাগাদ এখান থেকে বেরিয়ে আমরা এলাম দেশি বিস্ত্রতে। উইকেন্ডের রাতে এখানে প্রচুর ভারতীয় আসেন সময় কাটাতে। অন্য দেশের মানুষরাও থাকেন। ভারত থেকে শিল্পীদের নিয়মিতভাবে এখানে নিয়ে আসা হয়। মাঝরাতে বাড়ি ফিরলাম। আজ শেষ রবিবার, আমারও এখানে শেষ দিন। জয়দা মনে হয় সেই আনন্দে নাচছেন। আজ আমাদের এখানে খাওয়া দাওয়া, রান্নাও শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে সবাই চলে এলেন। বাড়ি গমগম করে উঠল। অনুরূপদা শান্তনুকে অনেক বলার পরে দুনিয়া দেখিয়েছে, তাই দারেসালাম দেখিয়েছো, তাই অনুরূপদাকে রিকোয়েস্ট করবো আমি কেন? না না তুমি আসো, না তুমি আসো, তুমি একটা নতুন পৃথিবী নতুন পৃথিবী অনেকদিন ধরে অনেক কিছু বলেছো। অনুরূপদা এই দিক আগুন জ্বালাবি সেটা বলো তুমি। থ্যাংক ইউ। আচ্ছা, এবার তুমি সবাইকে বলো কেমন লাগলো। বিকেলে জয়দা, ভিক্টরদা আর অনুরূপদা আমাকে এয়ারপোর্টে ছাড়তে চললেন। যত দীর্ঘই হোক না কেন, যার শুরু হয় তার শেষও হয়।